ব্যাংক সমন্বয় বিবরণী আমাদের হিসাব বিজ্ঞানের বহুল আলোচিত একটা অধ্যায়। 9-10-এর গতানুগতিক হিসাব বিজ্ঞানের ধারাকে ভেঙে আমাদের ডেবিট, ক্রেডিট, রেওয়ামিল কিংবা সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয় এর সমস্ত রীতিকে ছিন্ন করে এক নতুন ধরনের অঙ্ক। আমাদের এইচএসসি লাইফে একটু সহজ হলেও আমাদের বেসিক ক্লিয়ারেন্সের অভাবে আমরা কিন্তু এই অধ্যায়টা অনেকেই স্কিপ করি কিংবা পড়তে চাই না। কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী আসলে এমনভাবে বোঝা সম্ভব যেটার মাধ্যমে তুমি তোমার পুরো ব্যাংক সমন্বয় বিবরণী সহ যাবতীয় ইনক্লুডিং ইচ অ্যান্ড এভরি টপিক ডিটেলসে তুমি কিন্তু করতে পারবে। তাই আমাদের এই প্লেলিস্টটা কমপ্লিটলি ডেডিকেটেড এই ব্যাংক সমন্বয় বিবরণীর জন্য, যেখানে তোমাকে পুরো হাতে ধরে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা আইটেম সহ যাতে তুমি সিকিউ, এমসিকিউ এবং তুমি সবকিছু ডিটেলসে করে আসতে পারো। তো আমরা শুরু করছি আমাদের এই এইচএসসির প্রথম পত্রের 3য় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে। সো আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে যদি ফার্স্টেই আমরা একটু কথা বলি, আমি আসলে এত ডিটেলস পড়াই না, এত ডিটেলস আমাদেরকে বুঝাবো না। আমি একটু ব্যাংক সমন্বয় বিবরণীটা কিরকম বা এর ম্যাথের প্রসেসটা কিরকম সেটা নিয়ে একটু কথা বলি। ইউজুয়ালি মনে করো আমাদের সবার, বিশেষ করে ছেলেদের, একটা এলাকায় পরিচিত টং দোকান থাকে। সেই টং দোকানে তারা সারা বছর বা সারা মাস বাকি খেয়ে মাস শেষে গিয়ে বিল দেয়। চা, নাস্তা, খরচ টরচ ইত্যাদি তারা ওই দোকানেই যায়, কারণ মামার তার ফেভারিট এবং সেখানে সে বাকি খেতে পারে। সো ধরো তোমাদের বুলবুল ভাইয়ের এরকম একটা দোকান আছে, যেই দোকানে সে নিয়মিত বাকি খায়, বিভিন্ন কোক টোক, চিপস, বিস্কুট, চা সবকিছু পাওয়া যায়। এইবার তোমাদের মধ্যে থেকে মনে করো একজন একটা স্টুডেন্ট আমার, সে আমার সাথে এলাকায় দেখা হয়ে গেল। তাকে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দেখা হয়েছে, আসো চা, নাস্তা, বিস্কুট টিস্কুট খাই। তো তাকে নিয়ে আমি আমার সেই মামার দোকানে গেলাম। মামার দোকানে গিয়ে স্বভাব সুলভ আমি তাকে পরিচয় করিয়ে দিলাম যে মামা, আমার ছোট ভাই কি খেতে চায় দাও। সেও মনে করো মনের আনন্দে, আরে বুলবুল ভাইরে পাইছি বাটে, খাই আজকে। তো সেও মনে করো ধুমায়া খাইলো। তো সে খাওয়া দাওয়ার পর আমি বললাম, মামা আমার যেহেতু আমি তাকে পরিচয় করাই দিছি আমার ছোট ভাই, অবভিয়াসলি মামা তার কাছে বিল চাবে না। তো সে খাওয়া দাওয়া করে তাকে আমি আল্লাহ হাফেজ বলে বিদায় করে দিলাম, যেহেতু আমাকে বেশি খরচ করায় ফেলছে সে। সো সে ওই এলাকারই বাসিন্দা ছিল। তো পরের দিন বা তার কয়েকদিন পরে সে তার বন্ধু বান্ধবকে নিয়ে চিন্তা করতে চাচ্ছে, আমরা কই খাইতে যাবো, পকেটের টাকা নাই, কই খাইতে গেলে ফ্রি খাইতে পারবো। তো সে করলো কি, আরে কেউ নাই মানে সমস্যা কি, বুলবুল ভাইয়ের সেই পরিচিত দোকান আছে, চলো সবাই সেই দোকানে যাই। তো তারা মনে করো 10 জন মিলে সে আমার পরিচিত টং দোকানে বা সেই পরিচিত দোকানে গেল। তো মামা তো আগেই চিনে যে বুলবুল ভাইয়ের সে ছোট ভাই, তার কাছে বিল টিল চায় নাই। সেই সেখানে গিয়ে বাকি টাকি খেয়ে ধুমায় বন্ধু বান্ধবদের নিয়ে বিস্কুট টিস্কুট, চিপস, আইসক্রিম যা পাইছে খাইছে। তো সে একদিন গেল, তারা কয়েক দিন পর সে আবার গেল। এরকম তার ধারাবাহিকতা যাওয়ার সেই দোকানে বজায় রাখলো এবং ধুমায়া খাইতে থাকলো। ভাইয়ের নামে খাইছি, ফ্রি খাইছি, যা। আর মামাও বিল চায় নাই, যেহেতু আমি পরিচয় করে দিচ্ছি আমার ছোট ভাই। আমি ইউজুয়ালি একটা মাথায় কনসেপ্ট থাকে যে ওকে, যেহেতু আমি কয়েক বছর ধরে, অনেক দিন ধরে সেই মামার দোকানে খাই, আমার মাসিক বিল 2000 টাকার কাছাকাছি আসে। আমি এই চিন্তা করেই কিন্তু সবসময় বিল পে করি। তো আমি এই মাসেও, ঠিক এপ্রিল মাসেও আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে মামা, আমার তো বিল এরকম 2000, 2500 বা 1500 এরকম রাউন্ড ফিগার হয়, তা আমি এত টাকায় বিল দিব। আমার যে টং মামা, সেই মামা কইল, মামা আপনার বিল তো বিসমিল্লাহ বলে আসছে 5000 টাকা। আমি বললাম, মামা আমি তো ইউজুয়ালি 2000 টাকা, 1500 বা 2500 রাউন্ড ফিগার এরকম আমার বিল আসে, তো 5000 টাকা কেমনে হইলো? আপনি তো এটা ঘাপলা করলেন, আপনি তো ইচ্ছা করে বেশি লিখলেন আমার নামে। তো মামা আমারে তখন বলল যে, মামা আপনি তো ওই আপনার ছোট ভাইরে নিয়েছিলেন, হ্যাঁ তো 3 দিন 4 দিন পর পরই তার বন্ধু বান্ধব নিয়ে এসে ধুমায়া খাইছে আর বিল করে গেছে। তো এখানে আমি পরে চিন্তা করলাম, এটা তো একটা ঝামেলা। আমার তো এই যে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে মামার সাথে। কারণ আমি জানি 2000 টাকা বিল আসছে, মামা কইতেছে 5000 টাকা বিল আসছে। তো পরে মামারে বললাম যে, মামা দেখেন আমার খাতা অনুযায়ী 2000 টাকা আসছে। মামা বলে, না আমার খাতা অনুযায়ী 5000 টাকা বিল হয়েছে। এই যে একটা কমিউনিকেশন গ্যাপ, এই গ্যাপের কারণে কয় হাজার টাকা আমার এক্সট্রা দিতে হইলো, 3000 টাকা আমাকে এক্সট্রা দিতে হইলো। সো ওই বান্দাও আমাদের ছোট ভাই স্টুডেন্ট, হ্যাঁ গিয়ে ধুমায় খাইছে, আমিও জানতাম না, আমিও যেহেতু জানি না সে গিয়া খাচ্ছে, মামা আমাকে কোনো খাতাপত্র দেখায় নাই, আমিও বুঝি নাই যে আমার এত টাকা বিল চলে আসছে।
সো এরপর কি হইলো, আমি মামাকে একটা প্রস্তাব দিলাম যে মামা আমার কাছে একটা স্পেশাল খাতা থাকবে, আপনার কাছে একটা খাতা থাকবে। ইউজুয়ালি আপনি আপনার খাতায় লিখতেন, আমি আমার খাতায় লিখতাম না। আমার কাছে একটা খাতা থাকবে, আপনার কাছে একটা খাতা থাকবে। আমি মনে করেন সাপোজ 30 টাকা একটা চকবার আইসক্রিম কিনলাম, এটা যেরকম আমার খাতায় লেখা থাকবে, এই 30 টাকার চকবার আপনার খাতায় লেখা থাকবে। তো মাস শেষে আপনার আমার যে কমিউনিকেশন গ্যাপ, আপনার আমার যে একটা না জানার কারণ যে আমি কোন আইটেম খাইছি, ওই যে আমার স্টুডেন্ট এসে খেয়ে গেছে, এটা আমি জানি না কিন্তু আপনি জানেন। আবার অনেক সময় হইতে পারে মামা বসে না, তার ছোট ছেলে বসছে, সে তার খাতা মাথা বোঝে না, আমি চাইছি সে আমার দিয়ে দিয়েছে, আমি বিল দিয়ে নেই। তো অনেক সময় হইতে পারে যে মামাও জানে না, আমি জানি। সো দুইজনের মধ্যে এই না জানার এই গরমিল, এই যে একটা মিসকমিউনিকেশন, এইটা কমানোর জন্য আমরা দুইজনই একটা খাতা ইউজ করতেছি। সো তাহলে আমাদের এই যে দুজনের মিসকমিউনিকেশন, এইটা কমানোর জন্য, এই যে দুজনের না জানার কমানোর জন্য আমরা কি ইউজ করতেছি, দুজনই একটা খাতা ইউজ করতেছি। ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে এই খাতার দুইটার কাজ করে, এক কথায় শেষ। তার মানে এতক্ষণ আমরা মামা এবং বুলবুল ভাইয়ের বিবেচনা করছি, এবার আসো একটা ব্যাংক আর একজন গ্রাহকের হিসাব করি। অনেক সময় লেনদেন হয় যে ব্যাংক জানে না গ্রাহক জানে, বা গ্রাহক জানে না ব্যাংক জানে। কিরকম হইতে পারে দেখো, আমার কোনো দেনাদার, আমি তার কাছ থেকে টাকা পাই, সে কি করলো, আমাকে টাকা না দিয়ে আমার ব্যাংকে জমা দিল। আমি তো জানি না সে ব্যাংকে জমা দিছে, আমি তো জানি যে আমার ব্যাংক অ্যাকাউন্টে মোটামুটি 15,000 টাকা আছে, কিন্তু সে যে আরো এক্সট্রা 5,000 টাকা জমা দিয়ে আমার যে ব্যাংকের অ্যাকাউন্ট এখন 20,000, আমি কিন্তু সেটা জানি না। তো এই যে একটা কমিউনিকেশন গ্যাপ, আমি জানতাম আমার ব্যাংক অ্যাকাউন্টে 15,000 টাকা আছে, বাট আমার ব্যাংক অ্যাকাউন্টে 20,000 টাকা আছে। কিংবা অনেক সময় এইটাও হয় যে ব্যাংক একটা সার্ভিস চার্জ কাটছে, এটা কিন্তু ব্যাংক জানে, কিন্তু আমি জানি না। আমি তো জানি না যে ব্যাংক সার্ভিস চার্জ কত টাকা কাটছে, কেমনি ভুগিচুগি। ব্যাংকের খাতায় বা অ্যাকাউন্টে ঠিকই লিখে রাখছে, আমি কিন্তু আমার অ্যাকাউন্টে লিখতে পারি না, বা আমি কিন্তু আমার অ্যাকাউন্ট সম্পর্কে জানি না। এখানে ব্যাংকের ধারণা মতে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স 20,000 বা 15,000, আমার অ্যাকাউন্ট অনুযায়ী আমার ব্যাংকে ব্যালেন্স হচ্ছে 10,000। এই যে 5,000 বা 10,000 টাকার যে একটা গ্যাপ হচ্ছে, এই গ্যাপটা যাতে না হয়। কিংবা আমি জানি ব্যাংক জানে না, কি হবে অনেক সময় হয়, মনে করো আমি কাউকে দিলাম, আমি একটা টাকা দিলাম, তুমি এটা ব্যাংকে গিয়ে জমা দাও। সো সে একটা টাকা দিলাম, চেক দিলাম, এখন সে কি করছে, আচ্ছা ভাইয়া টাকা দিছে, ব্যাংক তো খোলাই আছে, আমি কয়েকদিন পর দিই, সে ভুলে গেছে। আমি যেহেতু ব্যাংকে চেক জমা দেওয়ার জন্য টাকা পাঠাইছি, এটা কিন্তু আমি জানি, তা আমি জানি আমার ব্যাংক অ্যাকাউন্টে প্লাস হবে। আমার ব্যাংক অ্যাকাউন্ট আগে ছিল 20,000, আমি তাকে দিয়ে আরো 10,000 টাকা পাঠাইছি, এখন ব্যাংক অ্যাকাউন্টে আছে 30,000। কিন্তু ব্যাংকের কাছে তো টাকা যায় নাই, ব্যাংক তো জানে না যে বুলবুল সাহেব টাকা পাঠাইছে জমা দেওয়ার জন্য। ব্যাংক কিন্তু 10,000 টাকা প্লাস করে নাই, ব্যাংক কিন্তু 20,000 টাকায় লিখে রাখছে। আমি যখন মান্থের এন্ডে যখন স্টেটমেন্ট মিলাবো, আমি বলবো ধর মিয়া, আমি তো এখানে 30,000 টাকা, ব্যাংক দেবো না, আমার তো এখানে 20,000 টাকা, কেমনে, ওই যে একজন চেক গিয়ে জমা দেয় নাই। তো এখানে আমি জানতেছি কিন্তু ব্যাংক জানতেছে না। সো এইরকম আমানতকারী এবং ব্যাংক উভয় পক্ষের সমস্যাগুলো সমাধানের জন্য, উভয় পক্ষে এই না জানার মিসকমিউনিকেশন, কমিউনিকেশন গ্যাপ, এইগুলো রিডিউস করার জন্য আমরা ব্যাংক সমন্বয় বিবরণী ব্যবহার করি। তার মানে ব্যাংকের কাছেও একটা খাতা থাকবে, আমার কাছেও খাতা থাকবে। ব্যাংক কোন ইনফরমেশন জানে, আমি জানি না, তো ব্যাংক আমাকে জানাবে, আমি লিখবো। আবার অনেক সময় আমি জানি, ব্যাংক জানে না, তো আমি ব্যাংকে জানাবো, ব্যাংক সেটা লিখবে। এই যে দুজনের মধ্যে যে একটা মিলবন্ধন হিসেবে কাজ করে, এটাই হচ্ছে মূলত ব্যাংক সমন্বয় বিবরণী, এক কথায় শেষ। সো এইবার আমরা একটু বইয়ের ভাষায় আসি। ব্যাংক জমার উদ্ধৃতিতে সঠিক পরিমাণ জানার জন্য ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। আমানতকারী, আমানতকারী মানে হচ্ছে গ্রাহক, তার মানে হচ্ছে আমরা। ব্যাংকের সম্পর্কিত লেনদেন সমূহ নগদান বই, তার মানে আমানতকারী বা আমি যে বইটা ফলো করি সেটা বলা হয় নগদান বই, সংরক্ষণ করেন এবং একই লেনদেন ব্যাংক তার বিবরণীতে আমানতকারী ব্যক্তিগত হিসেবে সংরক্ষণ করে। তার মানে আমি যে ইনফরমেশন জানি সেটা আমি আমার বই, মানে আমানতকারীর বই, নগদান বই লিখতেছি। আবার ব্যাংকও আমার হিসাব তার কাছে যেই খাতায় রাখা হয়, সে সেই খাতায় একই ইনফরমেশন সেট করে বা একই ইনফরমেশন লিখে রাখবে। সো উভয়ের মধ্যে যদি লেখা হয়, তাহলে কিন্তু যে মিসকমিউনিকেশন, কমিউনিকেশন গ্যাপ, এই সমস্যাটা কিন্তু আর হয় না। ফলে কোনো নির্দিষ্ট তারিখে নগদান বই এর ব্যাংক হিসাবের উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণী উদ্বৃত্ত সমান হওয়ার কথা, কিন্তু বাস্তবে কোনো নির্দিষ্ট তারিখে দুই বইয়ের উদ্বৃত্ত সাধারণত সমপরিমাণ হয় না।
ওই যে অনেক সময় দেখা যায় যে ব্যাংক সংরক্ষণ করে না, আমি সংরক্ষণ করি, বা আমি সংরক্ষণ করি না, ব্যাংক সংরক্ষণ করে। তো এই যে দুজনের সংরক্ষণ না করার যে ঝামেলা, তো দেখা যায় অনেক সময় দুজনের উদ্বৃত্ত মানে দুজনের জের, তার মানে দুজনের অ্যাকাউন্টের যোগফল সমান হয় না। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আদায়ের জন্য ব্যাংকের চেক জমা দেওয়া হলো, সাথে সাথে নগদান বইয়ে কিন্তু পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। তার মানে ওই যে আমি একজনকে দিয়ে চেক পাঠাইছি, তা আমি সেখানে ইনস্ট্যান্ট আমি তো জানি যে সেই চেক জমা দিবে, ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে, আমি তো প্লাস করে রাখছি যে আমার এখানে এত টাকা প্লাস হবে। কিন্তু উক্ত চেক আদায় না হওয়া পর্যন্ত ব্যাংক বিবরণীতে কিন্তু ব্যাংক জমার পরিমাণ বাড়ানো হয় না। যতক্ষণ না পর্যন্ত সেই চেক ব্যাংকে গিয়ে জমা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু যোগ করবে না। ফলে নগদান বই ও ব্যাংক বইয়ের ব্যাংক জমার মধ্যে একটা গরমিল দেখা যায়। তো যেটা আমি যোগ করে ফেলছি, আমি তো একজনকে টাকা পাঠাইছি, আমি তো যোগ করে ফেলছি, তো ব্যাংকের কাছে না পৌঁছানো পর্যন্ত ব্যাংক তো যোগ করবে না। আমি 20,000 ছিল, আমি 10,000 টাকা চেক পাঠাইছি, আমি তো 30,000 টাকা লিখে ফেলছি, ব্যাংক তো সেই 10,000 টাকা পায় নাই, ব্যাংক তো 30,000 টাকা লিখবে না। তো এই যে 20 আর 30-এর যে গরমিল, এটাই মূলত সমস্যা সৃষ্টি করে। তাই কোন নির্দিষ্ট তারিখে উভয় বইয়ের মানে ব্যাংকের কাছে যে বই আছে ব্যাংক বই, নগদের কাছে যে বই আছে বা আমানতকারীর কাছে যে বই আছে নগদান বই, গরমিলের কারণ দেখিয়ে তা মিলকরণের জন্য যে বিবরণী তৈরি করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। তার মানে আমাদের উভয় পক্ষের যে একটা গ্যাঞ্জাম, এই যে 20,000 10,000 20,000 30,000, এইটা যাতে গরমিলের না হয়, এটা যাতে সংশোধন হয়ে যায়, তো ব্যাংক আর আমি বসবো, আমি আর ব্যাংক বসে যেই মিলকরণটা করব বা আমি আর ব্যাংক বসে যেই প্রপোজালটা দিব যে দুজনেরটা আমরা ইকুয়েশন মিলায় সমান করি, এটাই মূলত আসলে ব্যাংক সমন্বয় বিবরণী। ওকে, সো ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের আসলে উদ্দেশ্যটা কি? মেইন কথা হচ্ছে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে, দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের প্রধান উদ্দেশ্য, এগুলো সিকিউতে আসবে, এমসিকিউতে আসবে, নগদান বই ও ব্যাংক বিবরণী জেরের মিলকরণ। এই যে কি মাত্র বললাম যে একটা নির্দিষ্ট তারিখের জন্য বা অনেকগুলো লেনদেনের জন্য আমি আর ব্যাংক যখন একত্রে বসে যখন উভয় পক্ষের নগদান বই আর ব্যাংক বই উভয় পক্ষের যখন মিলকরণ করব এবং উভয় পক্ষে যাতে গরমিলটা না থাকে, এই জন্যই তো মূলত ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয়। তার মানে নগদান বই আর ব্যাংক বইয়ের জেরের মিলকরণ, উভয় বইয়ের যোগফলের মিলকরণের জন্যই আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকি। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে নগদান বই, তার মানে আমার কাছে যে বই আছে, এবং ব্যাংক বিবরণীর ব্যাংক জের, তার মানে ব্যাংকের কাছে যে বই আছে, গরমিলের কারণ জানা যায়। তো ওই যে আমি চেক পাঠাইছিলাম, ব্যাংক তো চেকটা পায় নাই, তো ব্যাংক আমাকে বলবো, আমি বলবো যে ব্যাংকে আমি তো যেটি চেক পাঠাইছি, চেকের তো আলাদা একটা রসিদ থাকে সাইড পাশে, তাই আমি যে ব্যাংকে চেক পাঠাইছি, তো ব্যাংক বলবে ও আচ্ছা এই জন্যই তাহলে 20 আর 30,000 গ্যাঞ্জাম, মাঝখানে 10,000 তো আমি যোগ করিনি। সো এই যে গ্যাঞ্জাম বা এই যে গরমিল, এই গরমিলটার কারণও জানা যায়। 3, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে নগদান বই ও ব্যাংক বিবরণীর কোন জায়গায় ভুল থাকলে সংশোধন করা যায়। মানে যে কোন জায়গাটায় ভুল, যে ব্যাংক ভুল করছে নাকি আমি ভুল করছি। আমি যদি চেক পাঠায় থাকি তাহলে তো ব্যাংক ভুল করছে, তাহলে ব্যাংক যোগ করবে। ওই সময় ব্যাংক ঠিকই যোগ করছে, আমি যোগ করি নাই, বা ব্যাংক ঠিক বিয়োগ করছে, আমি বিয়োগ করি নাই, এখানে ভুলটা কার? আমার। তা আমি সংশোধন করব। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এই 3 নাম্বার সিকিউ থেকে দেখো, যে ভুল করবে সে সংশোধন করবে। তার মানে আমি যদি চেক পাঠাই, আমি তো যোগ করছি, ব্যাংক তো যোগ করে নাই, ভুল কার? ব্যাংকের, ব্যাংক তখন যোগ করবে। আবার ব্যাংক থেকে যখন কোনো দেনাদার, ব্যাংকে যখন কোনো দেনাদার টাকা পাঠাবে, ব্যাংক তো যোগ করে ফেলছে, বা ব্যাংক যখন কোনো পাওনাদারকে পরিশোধ করবে ব্যাংক নোটের মাধ্যমে, তো ব্যাংকে তখন বিয়োগ করছে, আমি তো জানি না, আমি তো বিয়োগ করিনি বা আমি তো যোগ করিনি, ভুলটা কার? নগদান বইয়ে, নগদান বইয়ে যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে তখন। তার মানে এখান থেকে খুব সিম্পল কথা, এটা আমাদের সিকিউতে কাজে লাগবে, মনোযোগ দিয়ে শুনো। যেই বইয়ে ভুল, নগদান বইয়ে ভুল থাকলে নগদান বইয়ে যোগ বিয়োগ করব, ব্যাংক বইয়ে ভুল থাকলে ব্যাংক বইয়ে যোগ বিয়োগ করব। যেই বইয়ে ভুল, যেই বইয়ে গরমিল, সেই বই আমার ঠিক করতে হবে, সেটা হোক ব্যাংক বই, সেটা হোক নগদান বই। 4 নম্বর হচ্ছে ব্যাংকে প্রকৃত পরিমাণ জানা যায়। 5 নাম্বার, কোন একটি প্রতিষ্ঠানের নগদান বইয়ের ব্যাংক জমা উদ্বৃত্তে সঠিক সম্পর্ক নিশ্চিত হওয়া যায়। তার মানে একটা প্রতিষ্ঠান বা একটা কোনো কোম্পানির অ্যাকচুয়ালি নগদান বইয়ে কয় টাকা যোগ বিয়োগ হয়েছে এটাও ব্যাংক জানতে পারবে। আবার ব্যাংক অ্যাকচুয়ালি কত টাকা যোগ বিয়োগ হয়েছে সেটা কোনো কোম্পানির অ্যাকাউন্ট মানে নগদান বই আমিও জানতে পারবো।
6 নম্বর, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করলে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। তার মানে ব্যাংক সমন্বয় বিবরণী প্রতিষ্ঠা করলে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ মানে আমার নগদান বই আর ব্যাংকের ব্যাংক বই এই দুইটার মধ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। দুজনের মধ্যে কোলাবোরেশন হয়, দুজনের মধ্যে গরমিল কমে, দুজনের মধ্যে তথ্য আদান প্রদান হয়, দুজনের মধ্যে কে ভুল করছে, কোন জায়গায় ভুল করছে সেগুলো জানা যায়। ঠিক আছে, ওকে। গরমিলের কারণ, তো গরমিলের যদি কারণটা কি হইতে পারে ভাই? আমরা তখন তো পড়তেছি যে ভাইয়া বলতেছে যে গরমিলের কারণ হচ্ছে গরমিল হইতেছে ব্যাংক যোগ করছে, ব্যাংক বিয়োগ করছে, নগদান বই যোগ করছে, নগদান বিয়োগ করছে। এই গরমিলটা কেন হইতেছে? প্রথম লাইনে আমি উত্তরটা দিয়ে দিছি, তথ্য না জানার কারণে। তার মানে একটা পক্ষ তথ্য জানতেছে না, হয়তো ব্যাংক পক্ষ তথ্য জানতেছে না, নাহলে নগদান পক্ষ তথ্য জানতেছে না। আমি যখন চেক ইস্যু করব, নগদান পক্ষ তথ্য জানে, ব্যাংক বই তথ্য জানে না। আবার ব্যাংক যখন কোনো দেনাদার থেকে টাকা নিচ্ছে বা কোনো পাওনাদারকে টাকা পরিশোধ করতেছে, ব্যাংক জানে, নগদান বই জানে না। তার মানে কোনো এক পক্ষ তথ্য জানে না। তো যেরকম এই যে জমাকৃত চেক এখন আদায় হয়নি, পরিবহনাধীন চেক, বা ইস্যুকৃত চেক এখন উপস্থাপিত হয়নি, বা বকেয়া চেক, ক্রেডিট মেমোরেন্ডাম, ডেবিট মেমোরেন্ডাম, এটা আমরা ফিউচারে পড়বো যে এগুলা কি। আমি হালকা করে বলে রাখি, এগুলো হচ্ছে ব্যাংক বইয়ের সাথে যোগ হয়, এটা হচ্ছে ব্যাংক বইয়ের সাথে বিয়োগ হয়। ক্রেডিট মেমোরেন্ডাম ক্যাশ বই মানে নগদান বইয়ের সাথে যোগ হয়, এটা হচ্ছে ক্যাশ বুক বা নগদান বইয়ের সাথে বিয়োগ হয়। তো এগুলো কি, এই যে আমরা ফিউচারে যখন আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করব তখন আমরা এগুলো জানবো। কিন্তু এটা চারটারই মধ্যে একটাই উদ্দেশ্য, কোনো এক পক্ষ তথ্য জানতেছে না। আমি হয়তো তথ্য জানি না, হয়তো ক্যাশ বুক তথ্য জানে না, না হয় ব্যাংক বুক তথ্য জানে না, যে কোনো এক পক্ষ তথ্য জানে না। 2 নম্বরটা কি হইতে পারে ভাইয়া? দেখো, কোনো পক্ষের ভুলের জন্য, কোনো পক্ষের ভুলের জন্য, যে কোনো পক্ষ ভুল করতে পারে। আমি আমানতকারী ভুল করতে পারি, ব্যাংক তার ভুল করতে পারে। এক পক্ষ তথ্য জানি না, আমি লেনদেন করছি, ব্যাংক জানা না, হয়তো ব্যাংক লেনদেন করছে, আমি জানি না। আরেকটা হচ্ছে কেউ ভুল করছে, মনে করো আমার লেখার কথা ছিল 17,000, মানে অ্যাকচুয়ালি 17,000 টাকা লেনদেন হয়েছে। আমি 17,000 টাকা ঠিকই লিখছি, মানে ক্যাশ বুকে। ক্যাশ বুক মানে হচ্ছে নগদান বই, আমানতকারীর বই, আমার বই। তা আমি 17,000 টাকা ঠিকই লিখছি, কিন্তু ব্যাংক বুকে গিয়ে বা ব্যাংকের বইয়ে সে হয়তো 15,000 টাকা লিখছে। তাহলে ভুলটা কার? ব্যাংক বইয়ে। কোন পক্ষ ভুল করছে, তথ্য দুই পক্ষই জানে। তথ্য ফার্স্টে কি বলছিলাম, তথ্য জানে না। আমি জানলে ব্যাংক জানে না, ব্যাংক জানলে আমি জানি না। 2 নম্বর বলতেছে ভাইয়া তথ্য দুই পক্ষই জানে, কিন্তু ভুল করছে টাকার অ্যামাউন্টে। হয়তো আমি টাকার অ্যামাউন্টে ভুল করছি নগদান বইয়ে, নিলে সে ব্যাংক বই টাকার অ্যামাউন্টে ভুল করছে। কোন জায়গায় ভুল হচ্ছে। ওকে। 3 নম্বর বলছে গরমিলের বিস্তারিত। তো গরমিলের বিস্তারিতটা কি আসলে দিন শেষে? তথ্য না জানার কারণে আসলে মূলত হচ্ছে যে এই যে জমাকৃত চেক আদায় হয়নি বা পরিবহনাধীন চেক, এইটা হচ্ছে যে পরিবহনাধীন চেক। তুমি একটা জিনিস বুঝো, আমি ফার্স্টেই তোমাকে বলছি যে ভাইয়া নগদান বই, ব্যাংক বই, দুইটা বই থাকবে। যেই বই জানবে না, যেই বইয়ে ভুল হবে সেই বই সংশোধন করবে। যেরকম তুমি দেখো পরিবহনাধীন চেক বা জমাকৃত চেক আদায় হয়নি, এখানে কি হইতেছে, আমি তাকে চেক পাঠাইছি, নগদান বই চেক পাঠাইছে, তার মানে কি এই জায়গায় নগদান বই জানে, জানে না কোন বই, ব্যাংক বই জানে না। সেই গিয়ে এখনো চেকটা ব্যাংকে জমা দেয়নি, ব্যাংক জানে না। জানাইতে হবে কাকে? ব্যাংক বইয়ে। সুদ দিতে হবে কাকে? ব্যাংক বইয়ে। তো যদি ব্যাংক বই জানে, ব্যাংক বই যদি শুধরায়, তাহলে কি ব্যাংক বইয়ের সাথে আমার একটা যোগ বিয়োগ করতে হবে। তাহলে আমি টাকা পাঠাইছি, ব্যাংকে টাকা বাড়বে, নগদান বইয়ে প্লাস করছি, তার মানে ব্যাংক বইয়ে প্লাস হবে। তাই এটাকে বলা হয় বিবি প্লাস, তার মানে ব্যাংক বুক প্লাস। ব্যাংক বইয়ের সাথে এটা যোগ করতে হবে। 2 নম্বর ইস্যুকৃত চেক যা উপস্থাপিত হয়নি বা বকেয়া চেক। তার মানে আমি টাকা উত্তোলনের জন্য চেক পাঠাইছি। আমি যদি টাকা উত্তোলনের জন্য চেক পাঠাই, নগদান বই তো জানে, নগদান বই তো মাইনাস করছে আমি, ব্যাংক বই গিয়ে জানে, সে হয়তো চেকটা কোনো কারণে গিয়ে ব্যাংকে উপস্থাপিত করে নেই। আমি তো জানি না সে ব্যাংকে উপস্থাপিত করছে না করে নাই, সে গিয়ে যখন ব্যাংকে উপস্থাপিত করে নাই, ব্যাংকও মাইনাস করে নাই, আমি তো মাইনাস করছি। তার মানে ক্যাশ বুকে মাইনাস হয়েছে, মাইনাস হয় নাই কোন বুকে? ব্যাংক বইয়ে। তো যেই বইয়ে গরমিল, যেই বই জানে না সেই বই ঠিক করব, যেহেতু ব্যাংক বই জানে না, তার মানে ব্যাংক বই জিনিসটা মাইনাস করব। তার মানে এখানে এটা ব্যাংক বুক থেকে মাইনাস। অলওয়েজ রিমেম্বার, আমরা যখন কোনো ম্যাথ করব এটা মাথায় রাখতে হবে যে ভাইয়া কোন বই জানে না, যে বই জানে না সেই বই ঠিক করব। যেরকম ক্রেডিট মেমোরেন্ডামটা দেখো, এই দুটো ছিল ব্যাংক বইয়ের কাজ, আর এই দুটো হচ্ছে ক্যাশ বই বা নগদান বইয়ের কাজ। যেরকম ব্যাংক সুদ মঞ্জুর করলো, দুইটা জিনিস বুঝবা। ব্যাংক সুদ চার্জ করলো, তার মানে হচ্ছে ব্যাংক সুদ কাটছে আমার কাছ থেকে, খরচ নিছে।
ব্যাংক সুদ মঞ্জুর করলো মানে হচ্ছে ব্যাংক আমাকে সুদ দিছে, আমার টাকা বাড়ছে। তো ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক আমাকে সুদ দিছে। তো ব্যাংক যেহেতু সুদ দিছে, ব্যাংক তো জানে না কে? নগদান বই জানে না। তো জানাইতে হবে কাকে? নগদান বইকে জানাইতে হবে। ঠিক করতে হবে কোন বইয়ে? নগদান বইয়ে ঠিক করতে হবে। যদি ব্যাংক আমাকে সুদ দেয়, আমার কি ব্যাংক বাড়ায় দেখাচ্ছে, আমার কাছে 19,000 টাকা ছিল, 1,000 টাকা সুদ দিছে, মানে 20,000 টাকা হয়েছে। তো ব্যাংকে তো 1,000 টাকা প্লাস করে 20,000 টাকা দেখাইছে। আমি কি 1,000 টাকা প্লাস করে দেখাইছি? না। তাহলে আমাকে 1,000 টাকা প্লাস করে দেখাইতে হবে, তার মানে ক্যাশ বইয়ে প্লাস করে দেখাইতে হবে। সো ক্রেডিট মেমোরেন্ডাম অলওয়েজ মনে রাখবা, ক্রেডিট মেমোরেন্ডামে যতগুলো আছে সেটা আমি ক্যাশ বইয়ে প্লাস করবো, তার মানে নগদান বইয়ে প্লাস করে দেখাবো। আবার ডেবিট মেমোরেন্ডাম কি বলে দেখো, যে ব্যাংক সুদ চার্জ করলো, এই যে সুদ চার্জ দেখছো, মানে ব্যাংক সুদ খরচ কেটে নিছে। তো ব্যাংক কেটে নিছে মানে কি, ব্যাংক এখান থেকে টাকাটা মাইনাস করে কেটে নিছে। ব্যাংক যেহেতু কাছে, ব্যাংক তো জানে নাকি? আমি জানি না। তো ব্যাংক যেহেতু মাইনাস করছে, ব্যাংক জানে, আমি জানি না, আমাকে জানাইতে হবে, আমাকে ঠিক করতে হবে, আমার এখানে মাইনাস করতে হবে। তাই এখানে ক্যাশ বুক থেকে মাইনাস হবে, তখন হবে এটা ক্যাশ বুক থেকে মাইনাস। তোমাকে এইটা বুঝতে হবে যে ভাইয়া ফার্স্টেই যে কোন বই জানে না, যেই বইয়ে জানে না সেই বইয়ে ঠিক করব। উপরেরটায় নগদান বই জানে, যেহেতু আমি চেক পাঠাইছি। ব্যাংক বই জানে না, এই ব্যাংক বইয়ে প্লাস করছি। আবার এখানে দেখো ডেবিট মেমোরেন্ডামে দেখো, ব্যাংক তো জানে, ব্যাংক যেহেতু সুদ করছে ব্যাংক তো জানে, ব্যাংক বই তো মাইনাস হয়ে গেছে। কে জানে না? নগদান বই জানে না, আমানতকারীর বই জানে না। তাহলে আমানতকারী বইয়ে মাইনাস করতে হবে, তার মানে এখানে আমি ক্যাশ বুক থেকে মাইনাস করব। আমি এইটাই হচ্ছে আসলে, এই স্লাইডটাই হচ্ছে মেইন জিনিস। তোমাকে ব্যাংক সমন্বয় বিবরণী যখন করবা, তোমাকে এটা আগে জানতে হবে যে কোন বই আসলে ঠিক করতে হবে। যেই বইয়ে গরমিল, যেই বইয়ে ভুল হচ্ছে সেই বইয়ে আমি ঠিক করব। এবং মনে করো ক্যাশ বুকে আমি অলরেডি, আমি যেহেতু আমি টাকা পাঠাইছি, আমি তো জানি এটা প্লাস হবে। আমি নগদান বইয়ে প্লাস করা মানে ব্যাংক বইয়ে প্লাস হবে। আমি যেহেতু ব্যাংক সুদ কাটছে, তার মানে ব্যাংক সুদ কেটে নিয়ে গেছে খরচ, তা ব্যাংক যেহেতু খরচ দেখাইছে, আমার এখানে মাইনাস করে খরচ দেখাইতে হবে, তার মানে ক্যাশ বইয়ে ওটা মাইনাস হবে। দুই বইয়ে দুইটা ইকুয়ালি সেম হবে। আমি আশা করি তোমরা এইটুকু বুঝছো, এইটুকু বুঝতে কোনো সমস্যা নেই। এটা ছিল কোনো পক্ষ না জানার কারণে। এরপর ইস্যুটা হচ্ছে যে কোনো পক্ষের ভুলের কারণে, যে একটা পক্ষ ভাই ভুল করে বসছে কোনো কারণে। কি ধরনের ভুল হতে পারে দেখো, একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমানতকারীর ভুল, তার মানে আমার ভুল, তার মানে ক্যাশ বইয়ের ভুল। 2014 সালের 1 জানুয়ারি তারিখে বাদশাহ বুলবুলের নগদান বই ও ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জেরের পরিমাণ ছিল 20,000 টাকা। মানে নগদান বই অনুযায়ী আমার ছিল 20,000 টাকা। 6 জানুয়ারি তারিখে নগদ 10,000 টাকা ব্যাংকে জমা দিয়ে ভুলে নগদান বইতে 15,000 টাকা লেখা হয়েছে। এই ক্ষেত্রে ব্যাংকে আমি 10,000 টাকা জমা দিছি, ব্যাংক তো ঠিকই 10,000 টাকা সে প্লাস করবে, সে কিন্তু 10,000 টাকায় প্লাস করবে, যেহেতু ব্যাংকে 10,000 টাকা পাঠাইছে, ব্যাংক তো 30,000 টাকা লেখার কথা না। ব্যাংকে 10,000 টাকা পাঠাইছি, ব্যাংক 10,000 টাকা প্লাস করবে। কিন্তু আমি তো প্লাস করব কত? আমিও তো প্লাস করব 10,000 টাকা, কিন্তু ভুল ক্রমে আমি 15,000 টাকা প্লাস করে দিচ্ছি, তার মানে 5,000 টাকা আমি এক্সট্রা প্লাস করছি, তার মানে আমার ভুল হয়েছে। এই ক্ষেত্রে বুঝে নিতে হবে ব্যাংক বিবরণীতে সঠিকভাবে 10,000 টাকা লেখা হয়েছে, ব্যাংকে তুমি 10,000 টাকা পাঠাইছো, ব্যাংক 10,000 টাকাই প্লাস করছে। 15,000 টাকা কে লিখছে? নগদান বই, তার মানে ক্যাশ বইয়ে ভুল হয়েছে। আমানতকারী ভুল হয়েছে, ঠিক করতে হবে আমানতকারীর বইয়ে, মানে ক্যাশ বুকে ঠিক করতে হবে। 2 নম্বরে ছিল ব্যাংকের ভুল। যেমন একটা উদাহরণ দেখো, বুঝছো, যেমন 2014 সালে 1 জানুয়ারি তারিখে বাদশাহ বুলবুলের নগদান বই ও ব্যাংক বইয়ের মোতাবেক জের ছিল 20,000 টাকা, মানে উভয় বইয়েরই জের 20,000 টাকা। ফাইন। 6 জানুয়ারি তারিখে অন্য একজন আমানতকারীর কর্তৃক ব্যাংকে জমাকৃত 5,000 টাকা ভুলে ব্যাংক আমাদের হিসাবে দেখায় দিছে। তার মানে অন্য একজন আমানত, মনে করো বাদশাহ বুলবুল না, মনে করো কে, মনে করো বাদশাহ ইয়াসিন ভাই। তো এই বাদশাহ ইয়াসিন ভাইয়ের অ্যাকাউন্টের টাকা সে ভুলে আমার অ্যাকাউন্টে যোগ করে ফেলছে। আমি তো ভাই কোনো টাকা পাঠাইনি, আমার তো এখানে যোগ করার কোনো কথা না। আমি তো আমার জায়গায় ক্লিন অ্যান্ড কি, আমার কাছে 20,000 টাকাই আছে। আমি গিয়ে 2 দিন পর গিয়ে দেখলাম আমার তো কেমনে, আমার তো আরো 5,000 টাকা এর হয়েছে, কেমনে? আমি তো টাকা পাঠাইনি। তখন ব্যাংক দেখবে যে বাদশাহ ইয়াসিনের ভুললে বুলবুল হিসেবে দেখায় ফেলছে। সো এই জায়গায় ভুল টাকা ব্যাংকের, যেহেতু ব্যাংক ভুলটা করছে, আমি তো ভুল করি নাই, সো এই জায়গা ব্যাংক ঠিক করবে। ব্যাংক যেহেতু 5,000 টাকা এক্সট্রা দেখাইছে, ব্যাংক 5,000 টাকা কমায় দেখাইছে। সো এই টোটাল পড়ার মোদ্দা কথা দুইটা, যেই বইয়ে গরমিল হইতে পারে সেটা ব্যাংক বই, হইতে পারে সেটা নগদান বই, যেই বইয়ে গরমিল সেই বইয়ে ঠিক করব।
কোনো কারণে সেই বইয়ের ব্যালেন্স যদি বাড়ে, আমার হিসাবে ব্যালেন্স যদি বাড়ে, ওই বই সেটা প্লাস করব। যদি কোনো কারণে আমার হিসাব কমে, ওই বই আমি সেটা মাইনাস করব। আমি আশা করি এই গরমিলটাই মেইন জিনিস ভাই আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীতে। গরমিলটাই মেইন জিনিস। সো ভাই আমি গরমিলটা বুঝে গেছি, টেনজেন্টটা বুঝে গেছি। এইবার আমরা দেখব যে ভাইয়া আমরা অ্যাকচুয়ালি ম্যাথটা করব কেমনে, বা অ্যাকচুয়ালি আমাদের সিনারিওটা কেমনে হবে, যে আমাদের কয় প্রকারের ম্যাথ আছে দেখো এবার।